আজ যে গল্পটি পাঠ করে শোনাব তার নাম মন হারিয়ে। গল্পটি লিখেছেন প্রচিতা ঠাকুর। গত 2 বছর ধরে লিভিনে থাকার পর একদিন হঠাৎ মনে হলো কেমন যেন সাফোকেটিং হয়ে উঠছে গোটা ব্যাপারটা। তারপর যা হয়, আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত উভয়ের সম্মতিতে। শেষ মুহূর্তে এয়ারপোর্টের ওয়েটিং হলে বসে ছেলেটা জিজ্ঞেস করলো, তোর যা ভুলো মন, সব নিয়েছিস তো? হ্যাঁ, ওই আর কি। ভালো থাকিস। ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওয়েটিং হলে এই কথাটা বলেই আলাদা হয়ে গিয়েছিল 2 দিন আগেও একসঙ্গে থাকা জিনিসপত্র বোঝাই 2টো আলাদা আলাদা ট্রলি ব্যাগ, সঙ্গে মানুষ 2টো। যদিও দুজনের গন্তব্য একই শহরে, তবু ইগো অভিমান ভরা মন দুটো আর একসঙ্গে একটুও কাটাতে চায় না, তাই আলাদা আলাদা ফ্লাইট। একজন 2 পা এগিয়ে যাওয়ার পরই ভিজতে লাগলো দুজোড়া চোখ। সত্যি খামখেয়ালের বশে কি যে হয়। অনেক কিছু ফেলে এসেছে তারা। প্রথম অনুভূতিগুলোকে কি আর বাক্সবন্দি করা যায়? থেমে যায় সময়, জীবন চলতে থাকে তার চেনা ছন্দে। এরপর কেটে গেছে বেশ কয়েক মাস। কলকাতার অফিসে উপমন্যু বেশ সুনাম কুড়িয়ে নিয়েছে এর মধ্যেই। স্মার্টনেস আর দক্ষতা সব মিলিয়ে কমপ্লিট প্যাকেজ সুপুরুষ উপমন্যু চৌধুরী। সব কিছুর মধ্যে মনোমিতার সঙ্গে কাটানো সময়গুলো যদিও এখনও মাঝে মধ্যে হঠাৎ করে মনের মণিকোঠায় উঁকি দিয়ে সব এলোমেলো করে দেয়। তাই কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখে ভুলে থাকার ব্যর্থ চেষ্টা চলতেই থাকে। সমস্যাটা তো আর একদিনের নয়। আসলে ভালোবাসার একসঙ্গে থাকার মধ্যে যে বেশ বড়সড় তফাৎ আছে, সেটা এখন খুব বোঝে উপমন্যু। যে ক্লিশে বন্ধনটার ভয়ে বিয়ে না করে লিভিনের পথ বেছে নিয়েছিল উপমন্যু আর মনোমিতা, সেই সিচুয়েশনগুলোই কখন যেন দানা বেঁধে উঠেছিল ওদের নিজেদের মধ্যে। সেই পজিটিভনেস, সেই খিটখিটে, সব মিলিয়ে বড্ড একঘেয়েমি। সবসময় মনে হতো কেউ যেন কাউকে এক চুলো জমি ছাড়তে রাজি নয়। সেই সময় কলকাতার প্রজেক্টর অফার নিয়ে এসেছিল ওদের বস রাহুল বোস। বাঙালি বলে চিরকালই একটু রাহুলের নেক নজরে ছিল উপমন্যু। প্রজেক্টর প্ল্যানিং অনুযায়ী 6 মাস কলকাতায় কেটে নিয়ে কাজগুলো বুঝে তারপর সুদূর অস্ট্রেলিয়ায় পাড়ি দিতে হবে ওকে। মাঝের দিনগুলো বাবা মায়ের কাছে থেকে ওদের সঙ্গে সময় কাটিয়ে এতদিনের বেড়ে যাওয়া দূরত্বটা মুছে ফেলতে চায় উপমন্যু। লিভিনের ডিসিশনটাকে একদমই ভালো চোখে দেখেননি ওরা। মনোমিতাকে যে ওনাদের একদম পছন্দ ছিল না তা নয়, চেয়েছিল আর 5টা ছেলে মেয়ের মতো সামাজিক নিয়ম মেনে ঘর বাঁধুক ওরা। কিন্তু ওরা শোনেনি। শেষে 2 বাড়ির অসম্মতি নিয়েই শুরু হয়েছিল ওদের পথ চলা। প্রথম দিকে সব কিছু ছিল একদম মনের মতো। কোনো বন্ধন নেই, দায় নেই, শুধু ভালোবাসায় ভরা নিজেদের একটা ছোট্ট দুনিয়া। ধীরে ধীরে দুজনের চিন্তা ভাবনার মধ্যে ঢুকে যেতে লাগলো গড়পড়তা সাংসারিক হিসেব। খোলা আকাশের মতো সম্পর্কটার পরিসর যে ছোট হতে হতে কখন ওদের ওই 1 BHK ফ্ল্যাটটার মতো বদ্ধ হয়ে গিয়েছিল। পড়েছিল শুধু অভ্যাসের টানাপোড়েন। মা ইদানিং খুব বলে নতুন করে সব কিছু শুরু করার কথা। বাবার কলিগের মেয়ে চূর্ণীকে নিয়ে ওদের সুপ্ত বাসনার কথা বুঝতেও পারে উপমন্যু। কিন্তু ও নিজে ভালো করে জানে মনোমিতাকে ভুলে যাওয়াটা কতটা কঠিন। সত্যি রূপকথার মতো ছিল ওদের সবটুকু। সে বছর ভারতবর্ষের অন্যতম সেরা হসপিটালটায় উপমন্যুদের কোম্পানি তৈরি সফটওয়্যার ইমপ্লিমেন্ট আর ট্রেনিংয়ের জন্য বেশ কিছু ক্লায়েন্ট সাইটেই বসতে হয়েছিল ওকে। হঠাৎই একদিন একটা গলার আওয়াজে ঘুরে তাকাতে হয়েছিল ওকে। সকাল থেকে ওপিডি পুরো ঝাড় খাচ্ছে। আপনাদের সফটওয়্যারগুলো তো বাগে ভর্তি, প্লিজ ডু সামথিং। ইউনিফর্ম দেখে বুঝতে পেরেছিল অভিযোগকারিনী ওই হসপিটালেরই কর্মচারী। সেদিন এমনিতেই মাথাটা গরম ছিল উপমন্যুর। ঝড়ের মতো আসা ডাস্কি বিউটির সঙ্গে তুমুল ঝগড়া, তারপর তিক্ততা, আবার সময় বিশেষে বন্ধুত্ব শুরু। সূচনা প্রেম থেকে ঘনিষ্ঠতার। তারপর একদিন মনে হয় একে অপরকে ছেড়ে থাকাই যাচ্ছে না। সে সময় দুজনেই ছিল মুক্ত পাখির মতো। সামাজিক নিয়ম শৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখিয়ে বেছে নিয়েছিল পছন্দসই জীবন। দুজনেই ভয় পেত দায়, অধিকারবোধ, বাধ্যবাধকতার মতো গালভরা শব্দগুলোকে। কিন্তু সময়টাই বলে দিল যে একসঙ্গে থাকতে গেলে বোধহয় এগুলো মাথাচাড়া দিয়ে উঠবেই। কখন যে মনোমিতা একটু একটু করে গার্লফ্রেন্ড থেকে ঘরের বউ হয়ে গেল বুঝতেই পারেনি উপমন্যু। ক্রেডিট কার্ডে বেশি বিল হলেও বসের মতো প্রশ্ন করত মন। সেই একঘেয়ে অভিযোগ, রোজ ঝগড়া, পজিটিভনেস, কোনো কিছুর সঙ্গে একটু অ্যাডজাস্ট করবে না। এসব ভাবতে ভাবতেই হঠাৎ বেজে উঠল ফোনটা। দুজনের কমন ফ্রেন্ড ঐন্দ্রিলার ফোন, মুম্বাই থেকে। একটা দুটো কথার পর আসল কথাটা তুলল ঐন্দ্রিলা।
কাল মনোমিতা ফোন করেছিল। শি ইজ গেটিং ম্যারিড অন কামিং 16th। আই অ্যাম টোটালি শকড। হ্যাঁ, বাট আমাকে বলছিস কেন? মানে আমি তো তোকেই এক্সপেক্ট, বাট বলল ওর স্কুল ফ্রেন্ড মেঘ। ওহো, মেঘ। মনোমিতার মেঘের বন্ধুত্বটা কোনোদিনই ভালো লাগতো না উপমন্যুর। ঠিক আছে, ছোটবেলার বন্ধু, কাছের বন্ধু, কিন্তু তাই বলে ডে টু ডে লাইফে সব শেয়ার করতে হবে? কিসের বন্ধুত্ব এত? বুঝতেই চাইতো না উপমন্যু। ওর বাবা মাও নাকি খুব পছন্দ করতেন মেঘকে। ব্যাস, 3 থেকে 1 বাদ গেল, হাতে রইল 2। আর আর 1 2, 2 বছর ধরে একসঙ্গে ওঠা বসা, থাকা, স্বপ্ন দেখা সব ভুলে গিয়ে কন্যে চললেন শ্বশুর বাড়ি। সেটেলড হচ্ছিস, খুব ভালো কথা, একটু সময় নিতে পারা যেত নাকি? আচ্ছা, আদৌ কি ওদের মধ্যে ছিল কিছু? ছিল বোধহয়, না হলে আজও কেন উপমন্যু এতবার বলা সত্ত্বেও চূর্ণির সঙ্গে আলাদা করে ডেটে যেতে পারল না? কেন একটু গিয়েও ব্যাপারটা খালি ফোন আর ফ্যামিলির মধ্যেই আটকে রইল? না না, আর কিছু ভাবতে পারছেন না উপমন্যু। না, ওই বা কেন পিছিয়ে থাকবে? এগোতে হবে এবার। আর থেমে থাকলে শুধু খারাপ লাগাই গ্রাস করবে ওকে। 7 পাশ ভেবেই চূর্ণির নাম্বারটা ডায়াল করলো উপমন্যু। জীবনে থেমে থাকলে চলে না মন, এগোতেই হয়। জীবনে নতুন মানুষ এলে দেখবি জীবনটা অন্যরকম লাগছে। সংসার বড় মায়ার গোলক ধাঁধা রে মা। নতুন কেনা লাল বেনারসিটা ভাঁজ করতে করতে মায়ের কথাগুলো মন দিয়ে শুনছিল মনোমিতা। সত্যি এটা বোধহয় ভালোই হচ্ছে। মেঘ আর ওর ফ্যামিলিকে তো সেই কবে থেকে চেনে মনোমিতা। উপমন্যুর সঙ্গে লিভিনের ব্যাপারটা মা বাবা ছাড়া জানতো শুধু মেঘ। কত ঝড়ঝাপটা বয়ে গেছে জীবনে, তবু মেঘের সঙ্গে মনোমিতার বন্ধুত্বের সংজ্ঞাটা বদলায়নি কোনো দিন। উপমন্যুর সঙ্গে থাকাকালীন মনোমিতার সঙ্গে বাবা মায়ের একমাত্র সেতু ছিল মেঘ। অনেক দিন ধরেই উপমন্যুর সঙ্গে সম্পর্কটা দোলাচল অনুভব করতে পারছিল মনোমিতা। বড্ড দম বন্ধ লাগতো এক সময়। কি ডোমিনেটিং জেদি ছেলে, তবু ওকেই প্রাণপণ ভালোবাসত মনোমিতা। শেষে একবারও আটকালো না মনোমিতাকে? না না, আর এসব ভাববে না ও। কলকাতায় ফেরার পর ডিপ্রেশনে ডুবে যাওয়া জীবনটাতে মেঘ না এলে আজ নতুন করে কিছুতেই ঘুরে দাঁড়াতে পারত না মনোমিতা। এমনকি কলকাতায় নতুন চাকরিটার ব্যাপারেও মেঘ যেভাবে ইনিশিয়েটিভ নিল ওর কলিগের মাধ্যমে, সেটা বোধহয় খুব কাছের কেউ না হলে করতে পারে না। মনোমিতা ভেবে নিয়েছে ভালোবাসাটা সারা জীবন উপমন্যুর জন্যই খোলা থাকবে। তবুও মেঘকে নিয়ে সুখী হতে হবে সমাজের চোখে, অন্তত অসুস্থ মা বাবার মুখের দিকে তাকিয়ে তো বটেই। উপমন্যুর চেহারা, কণ্ঠস্বর, এমনকি ওর ওই পারফিউমের গন্ধ, সবটা যেন বড্ড জড়িয়ে গেছে ওর সঙ্গে। আজও ফোন বাজলে কেমন যেন কেঁপে ওঠে বুকটা। খালি মনে হয় এই বোধহয় ফোন করলো, এই বোধহয় বলে উঠল, মন আর একবার যদি। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো ভিজে গেল ওর টেরও পায়নি মনোমিতা। কি ইচ্ছে হলো, বাবার ফেসবুক আইডিটা দিয়ে লগ ইন করে ঢুকলো উপমন্যুর প্রোফাইলে। স্ক্রোল করতে করতে চোখটা আটকে গেল রিলেশনশিপ স্ট্যাটাসে। ইনা রিলেশনশিপ উইথ চূর্ণি রায়। বাহ, এই তো খুব ভালো আছিস তুই। যে জায়গায় একসময় শুধু আমার নামটা জলজল করত, সেখানে কত সহজে বসিয়ে দিল অন্য কাউকে। মনোমিতা ধরে রাখতে পারল না নিজেকে। মায়ের চোখ এড়িয়ে দৌড়ে ব্যালকনিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। সম্বিত ফিরল পিঠে আলতো স্পর্শে। মেঘ, তুই? মন, তুই কাঁদছিলি? আরে ধুর ছাড়, দাঁড়া একটু কফি করে আনি। ফোনটা চেয়ারে রেখে চলে গেল মনোমিতা। ঘুম থেকে উঠেই চূর্ণির বলা কথাগুলো আর স্ক্রিনশটটা দেখেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল উপমন্যুর মাথায়। মেয়েটা এত নিচে নেমে গেল! আচ্ছা, তুই যে সুযোগ পেয়ে ছোটবেলার বন্ধুর গলায় ঝুলে পড়ছিস, কই আমি তো বাগড়া দিইনি। তাহলে তুই কেন রে বাবা? কোনো রকমে ফ্রেশ হয়ে ফোন লাগালো মনোমিতাকে। তোর সঙ্গে আমি দেখা করতে চাই আজ, এক্ষুনি। আমি অফিসে মর্নিং শিফট। আর শোন, গলা নামিয়ে, আমি তোর প্রাইভেট প্রপার্টি নই। বেশ ঝাঁঝিয়ে বলল মনোমিতা। আরে ছাড় ছাড়, তুই যে এত নিচে নামবি। শোন, একটা কথা কান খুলে শুনে রাখ। তুই দেখা না করলে আমি তোর অফিসে আসছি। কথাটা শুনে একটু থতমত খেয়ে মনোমিতা বলল, তুই কি ভয় দেখাচ্ছিস? ঠিক আছে, বল, আমি দেখা করছি, বাট একটু ওয়েট কর, দুপুরে। মনোমিতাকে একটু নরম হতে দেখে একটু গলা নামিয়ে বলল উপমন্যু। ওকে, তোর তো মানি স্কোয়ার কাছে হবে। যা রোদ, তুই আয়, কথা আছে।
আমি 2টো নাগাদ আসছি। ফোনটা রেখেই চূর্ণীকে ফোন করলো উপমন্য। সরি পুরো ব্যাপারটার জন্য। আমি ওর সামনাসামনি বসে সবটা জেনে আসছি। ও এতটা ডেসপারেট হয়ে গিয়ে তোমাকে এসব লিখলো। কোথায় মিট করবে? বলল তো মানি স্কোয়ার, 2টো নাগাদ। লেটস সি। শিফট শেষ হওয়ার কিছুক্ষণ আগেই ওয়াশরুমে গিয়ে হালকা টাচ আপ করলো মধুমিতা। উপমন্যুর জন্য যে এখনও মন খারাপ হয় কিছুতেই ওকে বুঝতে দেওয়া যাবে না। নেক্সট শিফটের কলিগকে সব বুঝিয়ে দিয়ে অফিস থেকে বেরিয়ে মানি স্কোয়ারে পৌঁছালো মধুমিতা। মেন এন্ট্রান্সে এসেই যেন মনটা টনটন করে উঠল। আরে এই ব্লু শার্টটা ওই দিয়েছিল না? আরও হ্যান্ডসাম হয়ে গেছে ছেলেটা, বোধহয় নতুন গার্লফ্রেন্ডের সংস্পর্শে। সে কি মধুমিতার থেকেও ভালো রেখেছে উপমন্যুকে? গুটি গুটি পায়ে কাছে গেল মধুমিতা। ঘুরে তাকালো উপমন্য। বল কি বলবি, বলে ব্যাগে হাত ঢুকিয়ে হাতড়াতে লাগলো মধুমিতা। অ্যাজ ইউজুয়াল, বলে পকেট থেকে রুমালটা বের করে মধুমিতার হাতে দিল উপমন্য। একটু ইতস্তত করে রুমালটা নিয়ে কপালের ঘামটা মুছতে লাগলো মন। উপমন্য বলল, চল বসে কথা বলি। এই রকম হুট করে ডাকলি কেন? অন্য কারোর হয়ে যাওয়ার আগে তোকে একবার দেখবার লোভটা সামলাতে পারলাম না, মনে মনে বলল উপমন্য। মুখে বলল, বসে কোথাও চল। তুই এখানেই বল। দেখে তো খুব টায়ার্ড লাগছে তোকে। আমিও লাঞ্চ করিনি, চল খেতে খেতে কথা বলছি। মানি স্কোয়ারের একদম ওপরতলায় একটা রেস্টুরেন্টে বসলো ওরা। এমনিতে উইকডেজে ফাঁকাই থাকে রেস্টুরেন্টগুলো। আলো আঁধারিতে ঘেরা রেস্টুরেন্টটায় লোকজন কম। উপমন্য চিরকালই প্রাইভেসি পছন্দ করে। একদম ভিতরের দিকে গিয়ে বসলো ওরা। ওদের ছাড়াও আরও 2-3টে কাপল এদিকে ওদিকে প্রেমালাপে ব্যস্ত। ওদের ঢোকার কিছুক্ষণ পরেই একটা টুপি পরা ছেলে এসে বসলো ঠিক ওদের পাশের টেবিলটায়। ওয়েটারকে ডেকে 2টো শেজওয়ান ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করলো উপমন্য। কী রে, তোর যে শেজওয়ানের স্মেল সহ্য হয় না? এত বদল এনে দিয়েছে তোর নতুন গার্লফ্রেন্ড? ঠেস মেরে বলল মধুমিতা। কথাটা শুনে রূঢ় দৃষ্টিতে মধুমিতার দিকে তাকালো উপমন্য। মনে মনে বলল, বুঝেছিস কোনোদিন আমায়? মুখ দেখেই তো মনে হচ্ছে না খেয়ে আছিস। এই কম্বোটা যে তোর ফেভারিট। আসল কথাটা শুরু করলো উপমন্যই। দেখ মন, তুই বিয়ে করছিস খুব ভালো, বাট এগুলো কেন? তুই চূর্ণীকে একটা ফেক আইডি থেকে কি বলেছিস বল? আমি মেন্টালি আনস্টেবল, আমি একটা ডোমিনেটিং, আমার সঙ্গে থাকলে বরবাদ হয়ে যাবে ও। আমি ফেক আইডি? আকাশ থেকে পড়ল মধুমিতা। মন পাখি, এই আইডিটা কার মন? আমি কি এতটা বোকা? বিশ্বাস কর, আমি বুঝতে পারছি না। কেন মিথ্যে বলছিস? আমাকে ভালো থাকতে দিবি না? তুই তো ভালো আছিস বল, বিয়ে করছিস। তুমি কেন? উপমন্যুর জোর গলায় বলা কথাগুলো শুনে অনেকে ঘুরে দেখছে ওদের দিকে। তোর এখানেও কম্প্যারিজন? কি করব বল, কলকাতায় এসে কি যে ভয়ঙ্কর দিনগুলো কেটেছে। মেঘ না থাকলে হয়তো। এই, তোর এসব কথা আমি জাস্ট শুনতে চাইনি। দেখ, সত্যি বল, ভাবিস না উত্তর না নিয়ে আমি তোকে ছেড়ে দেব। ছাড়বি কি করে? তুই ছাড়তে জানিস? সব সময় জোর করে নিজের দাবি লোকের উপর চাপিয়ে দিবি। আরে তোকেও কিছুটা ছাড়তে হবে, অন্যদিকের মানুষটাকেও ছাড়তে হবে, না হলে আর যাই হোক ভালো থাকা যায় না রে। তোর ফিলোজফি তুই পকেটে রাখ রে, একদম আওড়াবি না। বল কেন করেছিস? ঝাঁঝিয়ে উঠল উপমন্য। আমি করিনি রে, কেন করব? যার ডিসিশান নেওয়া তো দুজনে মিলেই নিয়েছিলাম। এতটা ইম্যাচিউরিটি? ও, এখন তোর আমাকে ইম্যাচিওর বলে মনে হয়? আমি খারাপ, সব কিছু পেয়ে গেছিস তো? মেঘ, বৃষ্টি, আকাশ। নাটকীয়ভাবে হেসে বলল উপমন্য। প্লিজ এর মধ্যে মেঘকে টানবি না। ও বাবা, আমার কোনো দরকার নেই রে। তোর থেকে দূরে গিয়ে যখন সামলে নিয়েছি, পারবো রে, বাকিটাও পারবো। পারতে হবে, তুই তো বলেছিলি সাফোকেটিং রিলেশনশিপ নিয়ে বাঁচা যায় না। হ্যাঁ, তাই বলে তুই একবারও ডাকবি না আমাকে? বলবি না আরও একবার? অভিমানে গলাটা বুঝে এলো উপমন্যুর। একটু সামলে নিয়ে বলল, এয়ারপোর্টে তুই যখন এগিয়ে গেলি তখন রিয়ালাইজ করলাম সবটা হারিয়ে ফেলেছি। তবু ডাকিসনি আমায়? কলকাতায় ফিরে একটা ফোনও করিসনি। তুই ডেকেছিলি? কলকাতায় ফিরে কত রাত ছাদে গিয়ে বসে থাকতাম, জ্বরে কাঁপতে কাঁপতে তোর উষ্ণতা খুঁজতাম। তুই আসিসনি মন, না একটা ফোন, না হোয়াটসঅ্যাপ। কি সেলফিশ তুই।
মনোমিতার খুব ইচ্ছে করছিল উপমন্যুকে জড়িয়ে ধরতে। চোখের জলটা মুছে ওর হাতটা ধরে বলল, আজ 9th 16th আমার বিয়ে। বড্ড দেরি করে সবটা বুঝলি রে। আমি উঠি। একটা কথা খুব বুঝি জানিস, জীবনে দায় না থাকলে দায়িত্ব আসে না। ব্যাগটা নিয়ে উঠে যাচ্ছিল মন। হঠাৎ ওদের ঠিক পাশের টেবিলে বসা টুপি পরা ছেলেটা উঠে দাঁড়িয়ে বলল, 1 মিনিট ম্যাডাম, ওয়েট করুন একটু। মানে? দুজনে সমস্বরে বলে উঠল। ছেলেটা কাকে যেন ফোন করে ভিতরে আসতে বলল। কিছুক্ষণের মধ্যেই হাসতে হাসতে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে এলো মেঘ আর চূর্ণী। উপমন্যু আর মনোমিতা দুজনে থতমত খেয়ে তাকিয়ে রইল একে অপরের দিকে। হাসি সামলে মেঘ বলল, কলকাঠিটা আমারই। সেদিন ম্যাডাম ব্যালকনিতে দাঁড়িয়ে খুব কাঁদছিল। দেখি হাতে কাকুর ফোন। ওর কান্নার কারণ খুঁজতে গিয়ে ফোনটাই একটু গোয়েন্দাগিরি করলাম। দেখি কাকুর আইডি থেকে তোমার ফেসবুক খোলা। রিলেশনশিপ স্ট্যাটাসে চূর্ণীর নাম। ব্যাস, বাড়ি এসে চূর্ণীকে মেসেজ করলাম। ভাবলাম বন্ধুটার জন্য চেষ্টা করে দেখি একবার, গালি খেলে খাবো। চূর্ণীও বলল, তুমিও ওর সঙ্গে কফি শপে গিয়ে শুধু মন আর মেঘের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেছ। শুঁকে ফেললুম পোড়া পোড়া গন্ধটা। বুঝলাম তোমাদের এক জায়গায় একা বসাতেই হবে, তাই এত কিছু। আর ও? আঙুল দিয়ে টুপি পরা ছেলেটাকে দেখালো মনোমিতা। ও আমার কাজিন ক্রিস। ওকেই পাঠিয়েছিলাম তোদের ফলো করতে। আমরা বাইরেই ছিলাম। বলেছিলাম সব কিছু পজিটিভ বুঝলে ফোন করতে আমাকে। তোদের সব কথা ও শুনে ফেলেছে বলে জিভ কাটল মেঘ। ইস, কি শয়তান রে তুই। মেঘের কানটা মুলে দিল মন। আহা মন, ছাড় ছাড়, লাগছে। জানিস তো পরের বাড়ি ঝগড়া দেখতে বাঙালিরা ভালোবাসে। মেঘ, তুই কি রে? কাঁদতে কাঁদতে মেঘকে জড়িয়ে ধরল মনোমিতা। মন পাখি আইডিটা আমি ক্রিয়েট করেছি, পাশ থেকে বলল চূর্ণী। পাগলি একটা। বাড়ি চল, তোদের বিয়েতে আমি আর চূর্ণী জমিয়ে নাচব রে। বিয়ে ওই দিনই হবে, শুধু বর বদল। কাকু কাকিমাকে কনভিন্স করার দায়িত্ব আমার। চলো উপমন্যু, শপিংটা সেরে ফেলি। মান অভিমান হাওয়ায় উড়িয়ে দিয়ে সামাজিক নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ হয়ে গেল মনোমিতার উপমন্যু। এই কদিন বড্ড ধকল গেছে মেঘের। কাকু কাকিমাকে, এমনকি উপমন্যুর বাবা মাকেও কনভিন্স করা, মনের সঙ্গে উপমন্যুর জন্য শপিং করা, তারপর বিয়েবাড়ির তত্ত্বাবধান, সব মিলিয়ে যেন দম নেওয়ারও সময় ছিল না। সেই ক্লাস 11 থেকে বন্ধু মেঘ আর মন, সেই মনের বিয়ে বলে কথা। এবার একটু বিশ্রাম চাই মেঘের। কোলাহল হইচই সব কিছুকে পিছনে ফেলে মেঘ চলে এলো রিসর্টটার পিছনের বাগানটায়। জায়গাটা বেশ নির্জন আর অন্ধকার। সবটুকু আলো আর আনন্দ নিয়ে তখন চাঁদের হাট মনের বিয়ের আসর। পকেট থেকে এক গোছা কাগজ বের করলো মেঘ। টুকরো টুকরো করে ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দিল কাগজগুলো। আজ দুপুরে শত ব্যস্ততার মধ্যেও কাগজগুলো বের করেছিল মেঘ। এতদিন ধরে বড্ড আগলে রেখেছিল মনকে লেখা প্রত্যেকটা চিঠি। বন্ধুত্ব হারিয়ে যাওয়ার ভয়ে কোনোদিন সাহস করে দিতে পারেনি, বলতেও পারেনি নিজের মনের কথাগুলো। সব লিখে রাখত চিঠিতে। উপমন্যু আর মনের ব্রেকআপ হয়ে যাওয়ার পর সেই জন্যই কাকিমার অনুরোধটা ফেলতে পারেনি মেঘ। ওই সময় মেঘকে বড় প্রয়োজন ছিল মনের, কিন্তু সব সম্পর্কগুলো বোধহয় পূর্ব নির্ধারিত। তাই তো উপমন্যু আর মন আবার এক হয়ে গেল। আজ সিঁদুর পড়ার পর মনের ওই উচ্ছল হাসি মুখটা থেকে জীবনে সব রসদ পেয়ে গেছে মেঘ। ওইটুকু নিয়ে বাকি জীবনটা কাটিয়ে নেবে মেঘ। চোখের কোণটা নিজের অজান্তেই কখন যে ভিজে উঠল। ইস, ঠাম্মা বলতো না বেটা ছেলের কাঁদতে নেই। হঠাৎ পিঠে একটা অচেনা হাতের স্পর্শে চমকে উঠল মেঘ। ঘুরে দেখল চূর্ণী দাঁড়িয়ে। চলুন, সবাই খুঁজছে তো আপনাকে। তো ম্যাডাম, মিশন সাকসেসফুল। কি হালকা লাগছে না? তা লাগছে। সত্যি সবটা আপনার জন্যই সম্ভব হলো। যোগাযোগটা রাখবেন। আপনার মতো মানুষ এই দুনিয়ায় বড্ড দুষ্প্রাপ্য। দেখবেন যদি আমাকে বন্ধু ভাবতে পারেন। চলুন ফেরা যাক। বলে এগিয়ে গেল মেঘ। চূর্ণী অপলক দৃষ্টিতে দেখছিল ওর চলে যাওয়াটা। চূর্ণীর আজ বড্ড কান্না পাচ্ছে, তবে সেটা উপমন্যুর জন্য নয়। দিন দশকের আলাপ হওয়া এই পাগলটার জন্য। কে জানে আর কোনো দিন দেখা হবে কি না। কিন্তু কেন? উত্তর খুঁজতে লাগলো চূর্ণী। সত্যি মনগুলো যে কখন কোথায় কুকীর্তি ঘটিয়ে ফেলে। মনোমিতাদের বাসর ঘরে ব্যান্ডের ছেলেগুলো তখন গাইছে, হাওয়া দিল শিশিরানির ডাক, হাওয়া দিল ডানা, হাওয়া দিল ছেঁড়া স্যান্ডেল, ভুল ঠিকানা। মন রে,
আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।